মাই ডিয়ার ভিউয়ার্স, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে প্রাইমারির যে নোটিফিকেশন সেটা খুব রিসেন্টলি প্রকাশিত হতে চলেছে। তো যাই হোক, আহ, এটা নিয়ে অনেকে আমাকে বলবে যে এক্স্যাক্টলি ডেট বলুন স্যার। অ্যাকচুয়ালি এর আগের যে ভিডিওটা সেখানে আমি দেখলাম যে অনেকে কমেন্ট করেছে স্যার এক্স্যাক্টলি একটা ডেট বলুন। কিন্তু এক্স্যাক্টলি ডেট বলাটা এটা কতটা কঠিন বিষয় তোমরাও সেটা অনুমান করতে পারছো। কারণ সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো কিভাবে নেওয়া হচ্ছে বা নেওয়া হবে এ বিষয়ে পরিষ্কার কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। এই কারণেই কিন্তু এটা বলা অত্যন্তই চাপের বিষয়, পুরোটাই কিন্তু অনুমান সাপেক্ষ বিষয়। এখন এই অনুমান সাপেক্ষ বিষয় কেন বলছি, কারণ আহ, তোমার ধরে রাখো যে এই যে এসএলএসটির ক্ষেত্রে কি হলো, হঠাৎ করেই কিন্তু নোটিফিকেশনটা বেরিয়ে গেল। এখন প্রাইমারির ক্ষেত্রে যে ফ্যাক্টর, স্কুলগুলোতে কিন্তু ভ্যাকান্সি প্রচুর আছে, এক নাম্বার বিষয়। দুই নাম্বার হচ্ছে যে শিক্ষক নিয়োগ কিন্তু করা প্রয়োজন। এডুকেশন সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষক নিয়োগ অবশ্যই প্রয়োজন। এবং আনঅফিসিয়ালি কথাটা বলাই যে আমরা দেখেছি বিগত সময়গুলোতেও যে সাধারণত ইলেকশনের সময়গুলো বা ইলেকশনের প্রায়র টু ইলেকশন যে পিরিয়ডটা আছে সেই পিরিয়ডটাতে কিন্তু একটা নিয়োগের সম্ভাবনা থাকে। তোমরা জানো 26-এ ইলেকশন আছে, যদিও এটা বলা আমার ঠিক নয়, তবুও আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কি পরিমাণ পলিটিক্স হচ্ছে নিয়োগ ব্যবস্থাকে নিয়ে। এটা তো আমার নতুন করে বলার কিছু নেই। তবে যাই হোক না কেন, যে কারণেই হোক না কেন, আমরা আশাবাদী যে নোটিফিকেশনটা আসুক খুব শীঘ্রই, এবং যারা টেট পাস করে দীর্ঘদিন বসে আছে তারা যেন একটা সুযোগ পায়, অন্তত নিজেকে যাচ করার তো একটা সুযোগ পায়, তারা যেন ভাইভাটা ফেস করতে পারে। আহ, এখানে কয়েকটা ফ্যাক্টর এই কারণেই আমি বলছি যে এক নাম্বার হচ্ছে সামনে ইলেকশন আছে, সেটা একটা বড় ফ্যাক্টর অবশ্যই। এখন যদি কোনো কারণে সেটা না হয় তাহলে সেটা জানতে হবে যে আমাদের দুর্ভাগ্য। তবে আমরা একটু আশাবাদী না হয়েই পাচ্ছি না, কারণ কবিগুরুর ভাষা আমরা জানি যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে সমব্যথী হয়েই আমি এই কথাটাই বলছি যে একটু ধৈর্য যখন ধরেছো, আর একটু ধৈর্য ধরে প্রিপারেশনটা নিতে থাকো। কারণ অনেকেই কমেন্ট করছে, কমেন্টগুলো আমি পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে স্যার আর কত ধৈর্য ধরবো। নিঃসন্দেহে এটা বলার একটা জায়গা যে কতটা ধৈর্য ধরা যায়। আজকে দীর্ঘদিন কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু নেই। তো এমন সিচুয়েশনে আমরা কতটুকু করতে পারি, এটাই তো সমস্যা একটা জায়গা। তবে যদি কোনো কারণে নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের আগে যদি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু তোমরা সময় বেশি পাবে না। এই কারণেই বলছি যে এর আগেও বলেছি যে তোমার প্রাইমারির যে বইগুলো আছে সে বইগুলো দেখো, ডেমো ক্লাসটা কিন্তু নিয়মিত চালিয়ে যাও। এখানে তোমাদের অনেকেরই কমেন্টস আমি দেখছিলাম, বেশ পজিটিভ কমেন্টস। এইরকম অ্যাডভার্স সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু নেগেটিভ কমেন্টস আসছে, সেই কমেন্টসগুলো আমি বুঝতে পারছি তোমাদের বিষয়টা। এই নেগেটিভ কমেন্টসটা আসাটাই স্বাভাবিক, এর জন্য আমি কোনো বিচলিত হচ্ছি না। তবে এ প্রসঙ্গে বলি যে একমাত্র আমরা যে প্রচুর ডিগ্রি অর্জন করছি, প্রচুর পরিশ্রম করছি, ইভেন আমার ক্ষেত্রেও আমি এইটুকুই বলি যে যে লেভেলে প্রিপারেশন নিয়েছি বিভিন্ন ক্ষেত্রে, তোমরা হয়তো জানো না, বেশ কয়েকটা সার্ভিসে আমি পেয়েছি এবং করছিও
যে কোনো একটা তার মধ্যে যাই হোক। কিন্তু অনেক ভালো ভালো ইন্টারভিউ আছে যেখানে ফেস করে কিন্তু আমরা বাদ পড়ে গেছি একটা বা দুটো পোস্টের জন্য। বড় বড় পদ, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর থেকে শুরু করে কলেজ সার্ভিস কমিশনে মাত্র 4টে ভ্যাকান্সি ছিল। পিএইচডি করে কলেজ সার্ভিসেও কোনো সুযোগ হচ্ছে না। সুতরাং যদিও প্রাইমারি এবং হাই স্কুল ডব্লিউবিসিএস বেশ 2-3টে সার্ভিসের মধ্যে দিয়ে আমি বিচরণ করেছি। তোমরা অনেকে জানতে চাইছো যে স্যার আপনি বলছেন আপনার সম্পর্কে একটু বলুন। আমি বেশি কিছু বলছি না, এইটুকুই আমি বললাম। তো এইটুকু তোমাদের বলছি যে তোমাদের যেমন একটা জায়গা যে এত এত ডিগ্রি করে বসে আছি কোনো কাজ হচ্ছে না, এক্ষেত্রে আমার ক্ষেত্রেও যে বিষয়টা এমন ঘটেনি তা নয়। তবে আশার আলো আমরা দেখতে পাচ্ছি, ব্যর্থতা যেমন আছে তেমনি কিছু সাকসেসও তো আছে। তো যাই হোক, সাকসেস এবং ফেলিওর এই নিয়েই চলছে, এগিয়ে চলছে। আমরা এই করতে করতে হয়তো বয়স পেরিয়ে যাবে, চাকরির বয়স আমার অলরেডি, নতুন সার্ভিসের বয়স হয়তো পেরিয়ে যেতে চলেছে। কিন্তু যাদের সম্ভাবনা আছে, বলবো কুইট করলে কি বা লাভ হতে পারে। তাই কুইট না করে একটু এগিয়ে যাও। এবং এই বিষয়টা আমার একটু অভিজ্ঞতা আছে, কারণ প্রিভিয়াসলি কয়েকটা ব্যাচকে আমরা বের করেছি। একাডেমিক্যালি তারা এস্টাবলিশড, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এস্টাবলিশড আছে, প্রাইমারি সার্ভিসে তো আছেই। তো সেই জন্যই আমি বলছি যে গভর্নমেন্টের সব পলিসি ঠিক থাকে, ঠিকঠাক ইন্টারভিউ হয়, একাডেমিক্যালি ঠিকঠাক ফোকাস হয়, আমি তোমাদের একাডেমিক্যালি অবশ্যই গাইড করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি একটি বিষয়ে মূলত ফোকাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ডেমো ক্লাস। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের ইংরেজি নাউনটা কিভাবে ক্লাস ডেমো হয় সেভাবে আলোচনা করেছি। আজকের যে ভিডিও, সেই ভিডিওতে ম্যাথমেটিক্সের উপর যে কোনো একটা টপিক আমি ডিসকাস করবো, কিভাবে ডেমো ক্লাসটা নেওয়া যায়। বেসিক যে ফান্ডা সেটা কিন্তু একই, সেই ইংরেজি ক্লাসই হোক আর ম্যাথমেটিক্সই হোক। বেসিক ব্যাপারটা কি? চাইল্ড সেন্ট্রিক বা লার্নার সেন্ট্রিক। 2 নম্বর হচ্ছে জয়ফুল লার্নিং হবে। 3 নম্বর বিষয় হচ্ছে ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং হবে, অর্থাৎ তোমার অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো যেন আমরা প্রথমেই তুলে না ধরি, প্রথমে কনক্রিট বিষয়, সেখান থেকে যেন অ্যাবস্ট্রাক্টের একটা ধারণা নিতে পারি। তোমরা জানো গণিতের বিষয়টা অনেকটাই অ্যাবস্ট্রাক্ট। তো এই বিষয়টাকে তোমার কনক্রিটের মাধ্যম দিয়ে তুলে ধরতে পারা সত্যি চ্যালেঞ্জিং, এবং তুলে ধরতে পারলে সেটা ইন্টারেস্টিংও হবে, খুব ভালো হবে। পাশাপাশি তাহলে কিভাবে শুরু করবে, আমি যেটা বলছিলাম, কখনোই তুমি এক্ষেত্রেও ঠিক একই বিষয় বলবে। যারা ইন্টারভিউয়ার্স আছেন তাদেরকে কখনোই বলবে না যে স্যার আপনাদেরকে আমি তাহলে স্টুডেন্ট ধরে নিই, একটু শুনতে কেমন লাগে। যাই হোক, জাস্ট এখানে এটাই বলা উচিত যে স্যার এটাকে একটা আমরা আদর্শ ক্লাসরুম হিসাবে ধরে নিয়ে আমি ক্লাসটা করার চেষ্টা করছি, এইটুকু বলাটাই বেটার। এরপর ওখানে যারা তোমার মানে এখানে ডুয়াল রোল প্লে করতে হবে, তোমাকে নিজেই স্টুডেন্টস সামনে বসে আছে এরকম একটা ভাব দেখাতে হবে, এবং নিজেই টিচার। তো এই ব্যাপারটা তোমার কিন্তু অভ্যাস করতে হবে, এবং মাইক্রো টিচিং এর স্কিলস গুলো যেন সেখানে প্রয়োগ করা হয় সেটা দেখবে। এক্ষেত্রে একটা ক্লাস ধরো ভগ্নাংশের ধারণা যদি দেওয়া যায়, তাহলে তুমি ওখানটা কিভাবে প্রেজেন্ট করবে, কোনো একটা স্টুডেন্টের নাম ধরবে, এবং স্টুডেন্টের নামটা যখন তুমি জিজ্ঞাসা করবে তখন দেখবে যেন তোমার সেখানে মেল ফিমেল এবং বিভিন্ন কাস্ট, সমস্ত ক্ষেত্রে ইনক্লুসিভ যে সিস্টেম, সে এডুকেশন সিস্টেম, সেটা যেন ফলো করা হয়। সকলেরই নাম পার্টিকুলার তুমি মানে সব ক্ষেত্রেই যেন থাকে, সব ধর্মের বা সব বর্ণের। এই বিষয়টা লক্ষ্য করে নামগুলো তুমি কল করবে। ওখানে হয়তো বললে যে রহিম প্লিজ স্ট্যান্ড আপ, কাম হিয়ার। তারপর বলে দেখো এটা কি নিয়ে এসছে আজকে তোমাদের, আজ তো পড়াবো না, আমি আজকে একটা খাবার নিয়ে এসছি। তো খাবারটা কি, ওখানে খাবার নিয়ে যেতে হবে না, জাস্ট বলবে যে দেখো এটা একটা আমি রুটি নিয়ে এসছি, এই যে পুরো রুটিটা দেখছো
তার মানে রুটিটা কত? 1। দেখো ব্যাগ থেকে এই দেখো আর একটা রুটি আমি বের করলাম, তাহলে কটা রুটি হলো এখানে? 2টো। ব্যাস। বা আর একটা বের করুন আপনি, ওখানে নিয়ে যেতে হবে না, দেখাবেন, মানে জাস্ট দেখো কটা হলো। তাহলে টোটালি 3খানা আমার কিন্তু এখানে রুটি হয়েছে। এখন পুরো রুটি যদি আমার থাকে তাহলে আমরা এটাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলবো। কিন্তু গীতা তুমি এখানে এসো বলে কোনো একটা হয়তো মেয়েকে ডাকলে, এবার বললে যে এই যে একটা রুটি আছে এই রুটিটাকে তুমি সমান 2 ভাগে ভাগ করো। তাহলে কি হলো? সে অ্যাক্টিভিটি এখানে আসলো। কিন্তু রুটিটা 2 ভাগে ভাগ করার পরে বলবে যে এই যে 2 টুকরো রুটি হলো, ছিল কটা? একটা ছিল আগে। সেই রুটিটা কয় ভাগ হলো? 2 ভাগ। এবার একটা ভাগ আমি হয়তো বললে যে তোমার বরুণ তুমি এসো, এই একটা ভাগ তুমি নাও, সীতা তুমি এই ভাগটা নাও। তাহলে বরুণ তোমার কাছে কয় ভাগ থাকলো? এই যে ছিল পুরোটা, কিন্তু এখন কি হলো? ভগ্ন হয়ে গেল, ভেঙে গেল। তাহলে ছিল একটা, তার মধ্যে ভাগ হলো কটা? 2টো। তাহলে টোটাল 2টো ভাগের মধ্যে তোমার কাছে আছে 1 ভাগ, আর তোমার কাছে আছে 1 ভাগ। অর্থাৎ তাহলে এই অংশটাকে আমি কিভাবে লিখব? তখন আপনি একটা দাগ দিয়ে নিচে 2 লিখবেন, উপরে 1 লিখবেন। ওখানে তখন বোঝানো হবে যে এই দেখো টোটাল ছিল 2 ভাগ, তার মধ্যে এই 1 ভাগ। সুতরাং এটাকে যখন যেহেতু পূর্ণ থাকছে না, ওটা ভগ্নাংশ, পূর্ণ রুটি তো হলো না। আগের রুটিগুলো দেখো কত বড় বড়, অত বড় তো নাই এখানে, সুতরাং পূর্ণটা থাকলো না। অর্থাৎ কোনো বড় জিনিসকে যখন আমরা ভেঙে ছোট ছোট করব, তখন ওই বড়র সাপেক্ষে ছোটগুলোকে আমরা কি বলে ডাকবো? এটাই হচ্ছে ভগ্নাংশ। তো নিচের যে পোর্শনটা সেটাকে বলবো আমরা হর, এবং উপরেরটাকে বলবো লব। তো আমরা বলে দেবো না, এটা ওদেরকে জিজ্ঞাসা করব যে বলো তো এটা জানো কিনা, নাম ধরে। যদি বলে জানি না, তখন আপনি বলে দেবেন যে এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব। এইবার কোনো একটা স্টুডেন্টকে আপনি ডাকুন, ডাকার পরে 2টো পুরো রুটি দিয়ে দিন এবং আর একটা ভাগ দিন। তাহলে কি হচ্ছে? তাহলে 2টো পুরো এবং একটা হাফ, তাহলে 2 প্লাস হচ্ছে আমার হাফ। সুতরাং ও কতটা রুটি পেল? 2টো পুরো এবং যাই হোক, আমি কথা মতো তো বলেছিলাম যে প্রিভিয়াস ইন্টারভিউ ভিডিওগুলো আপলোড করব, এবং যারা অলরেডি সফল হয়েছে তাদের ইন্টারভিউ বা তাদের কিভাবে কি স্ট্র্যাটেজি ফলো করেছিল ভালো নাম্বার পেয়ে, সেগুলো আপলোড করব। রিসেন্টলি করা হবে। যে ছেলেগুলোর সঙ্গে আমি যোগাযোগ করছি তারা অলরেডি একটু দূরে বাড়ি তাদের, প্লাস হচ্ছে তারা স্কুলের মধ্যে আছে, স্কুলে সার্ভিস করছে। তো তাদেরকে টাইম মতো পাওয়ার একটা বিষয় আছে, সেক্ষেত্রে হয়তো একটু দেরি হচ্ছে। তবে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা রিসেন্ট আসবে আমার কাছে, এবং তাদের যে ফিডব্যাক সেটা অবশ্যই আমি আপলোড করব। তবে আবারও ভিডিও শেষে বলছি, সত্যিই দুঃখ লাগে এই যে বর্তমান এডুকেশন সিস্টেম নিয়ে যা চলছে। আমরা তো জানি এডুকেশন হচ্ছে ব্যাকবোন অফ সোসাইটি। তো শিক্ষা ব্যবস্থার মূলে যেভাবে কুঠারাঘাত হানা হচ্ছে, তাতে সমাজ কোন দিকে যাবে এটা সত্যিই খুব চিন্তার বিষয়। এবং যারা অ্যাডভার্স কমেন্ট করছে তাদের প্রতি আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া এই কারণেই নেই, কারণ পরিবেশ পরিস্থিতির উপর দাঁড়িয়ে তাদের ধৈর্যচ্যুতি হয়তো ঘটছে। কারণ কবে নোটিফিকেশন, কবে সার্ভিস, বেকারত্বের জ্বালা। সুতরাং এই যে সামগ্রিক একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাই স্বাভাবিক। তবে নোটিফিকেশন দেখ, আমি চাইছি খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা দিয়ে দিক। তোমরাও সঠিক ফ্লোতে এসো, ইন্টারভিউগুলো আমরা আপলোড করতে থাকি। কোনো এক ভাই কমেন্ট করেছে, খুব একটু দুঃখই পেলাম যে দোকান তো ভালোই খুলেছে। তো সেই ভাই হয়তো তার অভিব্যক্তি সে জানিয়েছে, সেটা জানাতেই পারে। তবে আমার মনে হয় না কোনো অ্যাসপিরেন্টস এ কথা বলবে, যারা চাকরি প্রার্থী তারা কখনো এ কথা বলতে পারে না। কারণ
এটা আবারও বলছি যে প্রফেশনালি, তো তোমরা হয়তো জানো না তাই এই কথাগুলো বলছো, প্রফেশনালি ইকোনমিক্যালি যেভাবেই হোক মোটামুটি খুব একটা এমন শোচনীয় পরিস্থিতি আসেনি যে এডুকেশন নিয়ে ব্যবসা করতে হবে। তো যাই হোক, যারা সফল হয়েছে তাদের যে পজিটিভ ফিডব্যাক সেগুলো ভালো লাগে, প্রত্যেকেরই পজিটিভ ফিডব্যাক পায়, সেগুলো ইন্সপায়ার করে, সেখান থেকেই এই কাজগুলো করতে থাকি। আর বিষয় হচ্ছে যে হয়তো যে ভাই কমেন্ট করছে এরকম, দেখা যাবে সে হয়তো অলরেডি কোনো একটা সার্ভিস করছে বা ওয়েল এস্টাবলিশড, সে এই বেকারত্বের জ্বালাগুলো হয়তো বোঝে না। তো আশা করি বুঝবেন। এই বলে আমি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।